তো আমি একটু আগে বললাম আমাদের পাশের গ্রাম হেমননগর, ওখানে একটা শ্মশান আছে। এই ভাই, দেখ তো, ওটা তো একটা মহিলা না? এত রাতে এখানে এনারা কি করছেন? 500 হাত দূরে একজন মহিলা হাসি খুশি মনে হেঁটে যাচ্ছে। গ্রীষ্মের এক ভর দুপুরবেলা আমার ছোট কাকার ছেলে রোহান আজ এসেছিল আমাদের বাড়িতে। ও আর আমি একই শ্রেণীতে পড়ি। গ্রীষ্মের জন্য কিছুদিন আমাদের স্কুলটা বন্ধ হয়েছে, তাই দুজন মিলে পরিকল্পনা করছিলাম কোথাও দুজন মিলে বেড়াতে যাব। আমরা দুজন একটু অন্য স্বভাবের ছেলে পেলে। আমাদের ভালো কোনো জায়গায় বেড়াতে যেতে ভালোই লাগে না। আমরা খুঁজে বেড়াই জঙ্গল, নদী নালা, গাব গাছতলা, বট গাছতলা, কদম গাছতলা, এই রকমের জায়গায়। আর রোহানের পছন্দ ভৌতিক জায়গা। আমার আবার এসব ভৌতিক জায়গা একদম পছন্দ না। ভূত বিষয়টা আমার ছোটবেলা থেকেই অপছন্দের। তবে রোহনের এই বিষয়টা ভীষণ পছন্দের। ওর বাড়িতে ভূতের গল্পের বই দিয়ে পুরো আলমারি ভরে গিয়েছে। আরও নতুন বইয়ের সন্ধানে সে রয়েছে। রোহনের খুব ইচ্ছে নিজের কোনো একটা গল্পের বই সে প্রকাশ করবে। শোন, আমি ভাবছি কি, আমাদের পাশের গ্রাম হেমননগর, ওখানকার কোনো একটা জায়গায় আমরা দুজন রাতের বেলা যাই। তাহলে বিষয়টা একটু অ্যাডভেঞ্চার হবে, আর অ্যাডভেঞ্চার আমার অনেক পছন্দের। আর ওখানে যদি কোনো ভৌতিক ঘটনা ঘটে যায় তাহলে তো জমে গেল। ওই ঘটনা অবলম্বন করে আমার একটা গল্প লেখা হয়ে যাবে। কি বলিস তুই এগুলো? রাত্রিবেলা যাবি এরকম অচেনা জায়গায়? না না না, এটা তো আমি মানতে পারবো না। গেলে চল, কোনো একটা সুন্দর জায়গায় চল। এই তো আমাদের গ্রাম থেকে একটু দূরে ওই যে একটা গোলাপ ফুলের বাগান আছে না, ওখানে চল। ওখানে গিয়ে ঘুরে আসি, ব্যাপারটা ভালো হয় না? আরে কি বলিস, ফুল বাগানে কি কেউ বেড়াতে যায়? আমরা এমন একটা জায়গায় যাব যেখানে গেলে অ্যাডভেঞ্চার আছে, ভয় আছে, আতঙ্ক আছে, এবং প্রকৃতিও আছে কিছু কিছু। এমন জায়গায় গেলে বেশ মজা হতে পারে, কিন্তু তুই কি বলিস? না 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 না, এই তোর মতো আমার মধ্যে তো অ্যাডভেঞ্চার বলে কিছুই নেই। এসব আমার একদম পছন্দ না। এসব অ্যাডভেঞ্চার জিনিসটা আমার কেমন যেন লাগে, খুব অদ্ভুত। আবার তুই বলিস ভুতুরেও থাকবে। কেন রে? তুই রাত্রেবেলা কি ভূতের সাথে কি করবি? আড্ডা দিবি নাকি? আরে তুই হাসালি বটে। ভূতের সাথে আড্ডা দেবো কেন? ভূত হলো খুব একটা অ্যাডভেঞ্চারাস জিনিস, বুঝলি? তাই আর কি ভূতের কথা বলছিলাম। আচ্ছা ঠিক আছে, এখন কি আর করার আমার। তুই যেহেতু বলছিস ভুতুরে জায়গায় যাবি, তাহলে চল। কোথায় যাবি তাহলে? ওই তো আমি একটু আগে বললাম আমাদের পাশের গ্রাম হেমননগর, ওখানে একটা শ্মশান আছে। ওখানে আমরা যাব কালকে রাত্রিবেলায়। তাহলে ব্যাপারটা খুব সুন্দর হবে, আর অ্যাডভেঞ্চার তো তার সঙ্গে রয়েছেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে। তাহলে আজ রাতে তুই এখানে থাক, কাল একসঙ্গে যাব। আর আজ রাতে আমাদের প্যাকিং ট্যাকিং করে নিব, আর ক্যাম্পিংয়ের জিনিসপাতি নিয়ে নিব। ঠিক কাল সন্ধেবেলায় আমি আর রোহন বেরিয়ে পড়লাম। একটা চায়ের দোকানের সামনে আমরা দাঁড়িয়ে গরুর গাড়ির জন্য অপেক্ষা করছিলাম। কিছুক্ষণ পর একটা গরুর গাড়ি চলে আসলো। এরপর সেই গরুর গাড়িতে করেই আমরা রওনা হয়ে গেলাম সেই শ্মশান ঘাটে যাওয়ার উদ্দেশ্যে। আমরা যখন গরুর গাড়ি দিয়ে যাচ্ছিলাম, মাঝপথে আমার অনেক ভয় হচ্ছিল, কিন্তু রোহনের মুখে এক বিন্দু পরিমাণেরও ভয় নেই। যেন মনে হচ্ছে ও মামার বিয়ে খেতে যাচ্ছে। অবশেষে আমরা শ্মশান ঘাটে পৌঁছে গেলাম। সন্ধ্যের বেলাও এই শ্মশানটা দেখতে ভয়ানক লাগছিল। আমি চিন্তা করছিলাম রাত্রিবেলা এটা কি অবস্থা হবে। আমি ওকে বললাম,
এই ভাই ভাই চল না ভাই, এই জায়গাটা আমার ভালো লাগছে না। দেখ না কেমন একটা জনমানব শূন্য, একটা মানুষও নেই। বোকা, আরে শ্মশান ঘাটে কি মানুষ প্রতিদিন আসে নাকি? আসে না বলেই তো আমি এসেছি, যাতে কোনো হট্টগোল না হয়, শুধু তুই আর আমি থাকি এখানে। দেখ ভাই, ইয়ার কি করিস না, এই জায়গায় থাকাটা ঠিক হবে না। চল, এখনো সময় আছে বাড়ি যাওয়ার। গরুর গাড়িওয়ালা আঙ্কেল বেশি দূর যায়নি, ডাক দিলে চলে আসবে। আমি ডাক দিব? আরে আরে না না না, কাউকে ডাক দিস না। আরে পাগল, তুই এত ভিতরে, তুই আমার বড় ভাই হয়ে এত ভয় পাচ্ছিস, আর আমাকে দেখ না, আমার মধ্যে কোনো ভয়ই নেই। হ্যাঁ হ্যাঁ, দেখবো দেখবো ভয় কার মধ্যে থাকে আর কার মধ্যে না থাকে। চল ভিতরের দিকে যাই, ক্যাম্প ট্যাম্প ঠিক করতে হবে। হ্যাঁ হ্যাঁ, চল চল। এরপর আমরা দুজনে মিলে শ্মশান ঘাটের আরো ভিতরের দিকে যেতে লাগলাম। ভিতরের দিকটা আরো অনেক ভয়ানক, আরো ঘন গাছপালা। ফাইনালি আমাদের টেন্টটা লাগানো হয়ে গেল। ভাই, আমার যা কি মজা লাগছে। আর হ্যাঁ, এবার একটা ক্যাম্প ফায়ার তো লাগাতে হবে, না হলে এই অন্ধকারের মধ্যে কিভাবে আমরা থাকবো? দেখ ভাই, আমার এখন ইচ্ছে করছে এসব টেন্ট টেন্ট ফালিয়ে দেই, আর আগুন টাগুন এসব চালিয়ে দেই এখানে। চল বাড়ি চল। এই, এখানে কেউ থাকে নাকি শ্মশানে? চল চল ভাই, ভাই মজা নিস না ভাই, চল। আরে ভাই, তুই এত ভয় পাচ্ছিস কেন? আমরা এখানে তো দুজন আছি, এমন না যে তুই একা। আর এখানে এত চিল্লাচিল্লি না করে একটু ঠান্ডা মাথায় বস, একটু আবহাওয়াটা উপভোগ কর। হ্যাঁ রে ভাই, তুই কথাটা ঠিকই বলেছিস। এই ফাঁকা শ্মশানে আমি একা একা চিল্লে কি করব? আচ্ছা ঠিক আছে, এখানেই থাকি আমরা। আজ রাতটা কেটে গেলে ভোরবেলা না হয় এখান থেকে চলে যাব। চল এবার হ্যারিকেনটা জ্বালিয়ে দুজন মিলে গল্প করি। হ্যাঁ, এই তো তুই আবার লাইনে চলে এসেছিস। হ্যাঁ হ্যাঁ, চল আমরা দুজন একসাথে গল্প করি। এরপর আমি আর রোহন মিলে হ্যারিকেন জ্বালিয়ে দুজন মিলে বসে বসে গল্প করছিলাম। কিন্তু এরই মাঝে হঠাৎ আমরা দুজন লক্ষ্য করলাম আমাদের থেকে প্রায় 5-6 হাত দূরে একজন মহিলা হাসি খুশি মনে হেঁটে যাচ্ছে। বিষয়টা দেখে রোহনের একটু খটকা লাগলো। রোহন বলে উঠল, এই ভাই, দেখ তো, ওটা তো একটা মহিলা না? এত রাতে এখানে এনারা কি করছেন? আর এত হাসি খুশি মুখ। হ্যাঁ আসলে তো ওটা তো একটা মহিলা। চল তো ওনাকে গিয়ে ডাক দেই, এখানে কি জন্য এসেছিল। এরপর আমরা দুজন হাঁটতে হাঁটতে ওই দিকটায় গেলাম, কিন্তু সেখানে কোনো মহিলা ছিল না, জায়গাটা একদম ফাঁকা। তখনই হঠাৎ আমি লক্ষ্য করলাম আমাদের সামনে তখন একটা মরদেহ পোড়ানোর চিতা, যেটা দেখে আমরা দুজনই তখন অনেক চমকে গেলাম। কারণ হঠাৎ করে এই দৃশ্য দেখা কোনো স্বাভাবিক কিছু নয়। আমরা তখন পিছিয়ে দাঁড়ালাম। তখনই সেই মরদেহ পোড়ানোর চিতায় জ্বলে উঠল ধাউ ধাউ করে আগুন। এখানে হঠাৎ আগুন কিভাবে জ্বলল এটার কোনো ব্যাখ্যা আমাদের দুজনের কাছে ছিল না। তখনই আগুনের রংটা বদলে গেল লাল রঙে, আর সেখান থেকে এক বাতাসের মধ্যে বেরিয়ে এলো একটা অশরীরী। কি ব্যাপার, তোরা এত রাতে এখানে আমার সাথে গল্প করতে এসেছিস না? সেই অশরীরীটা তখন অট্ট হাসিতে মেতে ওঠে। এই হাসিটা ছিল ভয়ের এক অন্য রূপ। তখনই সেই অশরীরটার শরীর থেকে তার মাথাটা আলাদা হয়ে গেল, আর মাথাটা ধীরে ধীরে আমাদের দুজনের কাছে আসতে লাগে। এই দেখে আমরা দুজন মিলে পরিকল্পনা করলাম এখান থেকে এখনই পালাতে হবে। তখনই আমরা দুজন পেছনের দিকে দৌড় লাগালাম। আমরা তখন অত্যন্ত ভয়ে ছিলাম,
আর ওদিকে সেই অশরীরীর মাথাটাও আমাদের দিকে ধেয়ে আসছিল। তখনই সেই মাথাটা এসে রোহনের ঘাড়ে কামড়ে দেয়, আর রোহন সেখানেই মারা গেল। আর পরিবেশটা তখন একেবারে নিস্তব্ধ হয়ে গেল। তখন সেখানে সেই অশরীরটাও ছিল না, আর চিতায় আগুনও ছিল না। পরের দিন সকালে আমরা রোহনের দাফন কাফনের ব্যবস্থা করলাম। এরপর ওকে মাটি দিয়ে আমরা বাড়িতে ফিরে গেলাম। আজ রোহনের এই দুঃসাহসিকতার কারণে তাকে আজ দুনিয়ার মায়া ছাড়তে হলো। আর আমাদের আজকের গল্প এখানেই শেষ। আমাদের এই গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওতে একটা লাইক দিবেন। ধন্যবাদ।